স্বাগত ঢাকা বিশ্ববিদ্যালয় সমাচারে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নাজমুল হাসান এবং আমি রাজশ্রী বড়ুয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয়ে আমরা আসতেছি কিন্তু আমাদের কোনো সেফটি নাই। নিজ বিদ্যাপীঠে অনিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বহিরাগতদের আগমনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ছিনতাই ও ইফটিজিং। 5টা বছর এত পরিশ্রম করে এমবিবিএস পাশ করলো, সে কেন 20,000 টাকার চাকরির জন্য বাংলাদেশে থাকবে? দেশে চলছে মেধা পাচারের বিপ্লব, অথচ সেদিকে ভ্রুক্ষেপ নেই কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জিয়া রহমান ইন্তেকাল করেছেন। স্বাগত 1431 নববর্ষের উদযাপনায় মাতোয়ারা দেশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বহিরাগতদের অবাধ বিচরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। ক্যাম্পাসে বেড়েছে চুরি, ছিনতাই। শিক্ষার্থীদের অনেক দিনের বহিরাগত মুক্ত এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কী পদক্ষেপ নিচ্ছে ঢাবি প্রশাসন? শাহ ওয়াসি চৌধুরীর ক্যামেরায় শবনব বিনতে শহীদের রিপোর্ট। দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধার নামলেই বাড়ে বহিরাগতদের ভিড়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকর্ষণ এই বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আগমনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ছিনতাই, ইফটিজিংয়ের মতো অপকর্ম। সাধারণ শিক্ষার্থীদের মতে মল চত্বরে নতুন নির্মাণের প্রতি আকর্ষণ এবং মেট্রো রেলে সহজ যাতায়াত বাড়িয়েছে বহিরাগতদের ভিড়। তারা জানায় নিজ ক্যাম্পাসেই তারা নিরাপত্তাহীন। কয়েকদিন আগে আমার এক বন্ধু, তার ফোন ছিনতাই হয়ে গেছে ক্যাম্পাস থেকে। এটা আমাদের জন্য খুবই একটা অ্যালার্মিং বিষয় যে বিশ্ববিদ্যালয়ে আমরা আসতেছি কিন্তু আমাদের কোনো সেফটি নাই। কলা ভবনের সামনে মহসিন হলের দিকটাতে মানে কিছু মাতাল, নেশাগ্রস্ত, পাগল, মানে এরকম কিছু মানুষজনদেরকে দেখা যায় যে তারা হচ্ছে মেয়েদের দেখলে হচ্ছে কাছে যেতে যাচ্ছে বা বিভিন্ন ধরনের টিজ করতেছে। ক্ষেত্রে এদিকে মেট্রো রেল হয়েছে, মেট্রো রেলের স্টেশন এদিকে আছে, এরপরে উদ্যান কেন্দ্রিক ছেলে পেলে আছে, বহিরাগতরা আসে। এখানে দেখা যায় যে স্টুডেন্টের যেগুলো ক্যাম্পাসে আসছে তারা ইনসিকিউর ফিল করে। আর আমরা হয়তো বা এটা মানে আমাদের ইউনিভার্সিটি এমন সেন্ট্রাল একটা পর্যায়ে মানে অবস্থানে আছে যে হয়তো বা আমরা পুরোপুরি বহিরাগত মুক্ত করতে পারবো না, কিন্তু কিছু টাইমের জন্য বা কিছু লিমিটেশন দিয়ে আমরা এর পরিমাণটা একটু কমিয়ে আনতে পারবো। তো এই বিষয়ে হচ্ছে আমাদের প্রশাসনিক যে সহায়তা এরা দরকার। তবে বিশ্ববিদ্যালয়ের চারদিক থেকে খোলা এবং সকল রাস্তা রোডস অ্যান্ড হাইওয়ের আওতায় থাকার কারণে এই বিষয়টি পুরোপুরি প্রতিরোধ কষ্টসাধ্য হলেও যতটুকু সম্ভব নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। আমাদের এই যে শরৎ উদ্যানটি আছে, এখানে এই উদ্যানের আমাদের টিএসসির পাশে যে গেট আছে, গেটটি খোলা থাকে। উদ্যানে নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় এবং সেগুলি সংগঠিত করেই এই অপরাধীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ে। ঢাকা শহরের সমস্ত মানুষ এই বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসে, এখন মল চত্বরে আসছে তাদের বিনোদনের জন্য। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় এভাবে বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় না। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে, উদ্যোগ আছে। আমাদের সীমিত প্রক্টোরিয়াল টিম, সীমিত আমাদের নিরাপত্তা কর্মী এখানে আছে। এই নিয়েই আমরা কাজ করতে হবে। নিরাপত্তা চৌকি বসিয়ে আমরা যে এখানে নিয়ন্ত্রণটি নিব, সেটিও আমাদের স্বাধীনতা সেখানে আমাদের কম। কারণ যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো রোডস অ্যান্ড হাইওয়ের রাস্তা। এখানে সিটি কর্পোরেশনের যে ফুটপাথগুলো আছে, সেখানে সিটি কর্পোরেশনের এগুলো। সুতরাং আমরা যে ইচ্ছা করলেই এগুলোকে পুরো পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবো সেরকম নয়। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু। তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের আওতায় আনা সময় সাপেক্ষ ব্যাপার হলেও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। শবনব বিনতে শহীদ, ডিউ টিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়। বেশ নীরবেই ঘটে যাচ্ছে দেশ থেকে মেধা পাচারের বিপ্লব। শিক্ষার্থীদের নিজ দেশে ফেরার অনাগ্রহের কারণে মেধা শূন্যতার দিকে এগোচ্ছে দেশ, অথচ সেদিকে ভ্রুক্ষেপ নেই কারণ। দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দুই ভাগে ভাগ করা যায়। কারো লক্ষ্য বিসিএস হলে বাকিদের বিদেশ গমন।
ইউনেস্কো বলছে 2020-21 শিক্ষাবর্ষে বিশ্বের 57টি দেশে ৪৯,১৫১ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন। এক দশক আগেও যে সংখ্যা ছিল মাত্র ৩,০০০। যে মানুষটা 5টা বছর এত পরিশ্রম করে এমবিবিএস পাশ করলো, সে কেন 20,000 টাকার চাকরির জন্য বাংলাদেশে থাকবে? ঢাকার লিভিং কস্টটা হচ্ছে কানাডার টরন্টোর লিভিং কস্টের সমান হয়ে গেছে। তো আমি আর ঢাকায় কেন থাকবো? আমি অবশ্যই টরন্টো যাব। সেখানে আমার ফুড ফ্যাসিলিটি থেকে এডুকেশনাল ফ্যাসিলিটি থেকে সব কিছুই ভালো। দেশ ছাড়ার দৌড়ে বুয়েটের শিক্ষার্থীরা আছে তালিকার শীর্ষে। হঠাৎ কেন শিক্ষার্থীদের এমন বিদেশ যাওয়ার হিড়িক পড়ল? ঢাকা ভার্সিটি বলেন, বুয়েট বলেন, কুয়েট বলেন, চুয়েট বলেন, তারা তো অনেক মেধাবী। পরে তারা কেন বিদেশ পাড়ি জমাচ্ছে? কেনই বা জমাবে না? কারণ আমাদের দেশে ওই পরিমাণ চাকরি নেই। শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার এমন তীব্র প্রতিযোগিতা অবশ্যই ইতিবাচক দিক। তবে দেশের জনগণের করের টাকায় এমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করে শেষ পর্যন্ত সেই মেধা দেশের উন্নয়নে কাজে না লাগানো দেশের মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার এমন তীব্র প্রতিযোগিতা কি দেশের উন্নয়নের জন্য বড় বাধা নয়? দেশকে কি এই পরিস্থিতি মেধা শূন্যের দিকে ঠেলে দিচ্ছে না? আমরা যেটাকে বলি ব্রেন ড্রেন, সেটা হচ্ছে, এবং হওয়ার জন্য আমি কেবলই যারা যাচ্ছে আমি তাদেরকে দায়ী করছি না। যদি আমি তাদেরকে পর্যাপ্ত ফেসিলিটি আমি এখানে দিতাম যে বাবা তোমরা পড়াশোনা করে আসো, পড়াশোনা করে এখানে এসে জয়েন করো, কাজ করো, এরপরে না আসলে তাকে আমরা দায়ী করতাম। এখন দায়টা কিন্তু আমাদের উপর পড়ে, আমরা তাদের জন্য সেই সুযোগটা দিচ্ছি না। শুধু মেধার অবমূল্যায়ন নয়, দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি, নিরাপত্তাহীনতা, রাজনৈতিক ডামাডোল সহ দেশের সার্বিক অস্থির চিত্র শিক্ষার্থীদের বিদেশমুখী করে তুলছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আমাদের দেশ ছোট, আমাদের অর্থনীতি ছোট, আমাদের জিডিপি সাইজও ছোট। আমাদের দেশের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে আমরা প্রবেশ করছি মাত্র, এই সময়ে শিক্ষার্থীদের যারা বিদেশে লেখাপড়া করে তাদের সুযোগ সুবিধা আমাদের দেশে কম। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, DUTV, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 23 মার্চ শনিবার ভোর 4টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত ল্যাব এইড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট ছিলেন। এছাড়া ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ক্রিমিনোলজি IS এর বাংলাদেশ বোর্ড অফ ডিরেক্টর এবং সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সের ঢাবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সহ অধ্যাপক জিয়া রহমানের 2টি জানাজা নামাজ আদায় করা হয়। পরবর্তীতে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। বিদায়ী 1430-এ সব ভুল ত্রুটি, গ্লানি আর না পাওয়াকে ভুলে নতুন উদ্যমে 1431-কে স্বাগত জানাচ্ছে বাঙালি জাতি। প্রতিবারের মতো এবারও দিনটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য নানান কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তো তিমির বিনাশী এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে নববর্ষের প্রভাত। ঢাকঢোলের বাদ্যবাজি, রঙিন পোশাকে অংশ নিয়েছেন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন। এই সময় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ, নানা রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ভিন্ন মাত্রা যোগ করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের আশপাশে জুড়ে চলেছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতে ওঠে চারুকলা অনুষদ, যেখানে বর্ষবরণ উদযাপনে পরিবার, বন্ধুবান্ধব সহ সবাই যেন আত্মার এক বন্ধনে একীভূত হয়েছে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর থাকছে অনলাইন ব্যাংকিং যুগে এখনো পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফি জমা দিতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। স্বাধীনতার 53 বছর পর শহীদ বুদ্ধিজীবীর মর্যাদা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুদা। শিক্ষার্থী ভাবনা দেখতে চোখ রাখুন DUTVর পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আধুনিকতার এই যুগে সবকিছুর সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ভর্তি প্রক্রিয়া থেকে পরীক্ষা গ্রহণ সবকিছুতেই রয়েছে প্রযুক্তির ছোঁয়া, কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে আগের মতোই লাইনে দাঁড়িয়ে সেশন ফি দিতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। একবিংশ শতাব্দীতে প্রায় সকল সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনলাইন ব্যাংকিং সেবা চালু হলেও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই সেই সুযোগ। হল ও বিভাগ সংক্রান্ত ফি জমা দিতে গিয়ে প্রায় ভোগান্তির শিকার হতে হয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত সোনালী ব্যাংকে বিভাগ ও হল উন্নয়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। তাছাড়াও শিকার হতে হয় বিভিন্ন হয়রানির। আমাদের যে স্কুল কলেজ আছে প্লাস হচ্ছে অলমোস্ট প্রত্যেকটা সরকারি বেসরকারি ইউনিভার্সিটিতে পেমেন্ট সিস্টেমটা অনলাইনে হয়ে গেছে। আমরা বিকাশ বা রকেট বিভিন্ন মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পে করতে পারতেছি, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে দেখা যায় যে আমরা এখনও সেই অ্যানালগ সিস্টেমে পড়ে আছি। অনলাইন না হওয়ার ফলে এই যে ক্লাস থাকে, বিভিন্ন এক্সামের আগে যে একটা হঠাৎ করে প্রেশার পড়ে, তখন মানুষ এক্সামের প্রিপারেশন নেবে নাকি এগুলা চিন্তা করবে যে রেজিস্ট্রেশন হলো কিনা, টাকা দিলাম কিনা। আবার একদিন এসেও সব কাজ একসাথে হয় না, কারণ বেশিরভাগ টাইমেই দেখা যায় যে টানা ক্লাস থেকে অনেকগুলো ডিপার্টমেন্টেই, তো লাঞ্চ ব্রেকের দিকেই মানুষ ফ্রি থাকে বা দুটোর পরে, তো ওই টাইমগুলোতে ওরা অনেক নেগলেন্সি করে, খুব একটা কেয়ার নিয়ে স্টুডেন্টদের সাথে ডিল করতে চায় না। বিশ্ববিদ্যালয় আসলে শিক্ষার্থীরা আসলে জানি না যে আমাকে কয়বার হলে যেতে হবে, আমার এই মানে সেমিস্টার ফি জমা দেওয়ার জন্য বা ক্লিয়ারেন্সের জন্য কয়বার হলে যেতে হবে, কয়বার আমার ব্যাংকে যেতে হবে, কয়বার ডিপার্টমেন্টে যেতে হবে। এই যে একটা হ্যাসেল, এইটা আসলে শুধুমাত্র এই পেমেন্ট সিস্টেমটা যদি ক্লিয়ার করা হয়, দেখা গেছে যে হ্যাসেলটা 90% কমে যাবে শিক্ষার্থীকে। তবে এই ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে এবছরের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের অতিরিক্ত পরিচালক মুশতাক আহমেদ। আমাদের যে মাননীয় উপাচার্যের নেতৃত্বে যে বিশ্ববিদ্যালয় অটোমেশন করার যে প্রক্রিয়াটা হাতে নিয়েছে ঢাকা আইসিটি সেল, এটা অলরেডি চলমান। এটা আগামী 6 মাসের ভিতরে আশা করি হয়তো এই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, স্টুডেন্টরা শুধু ঘরে বসে না, স্টুডেন্টরা ইউএসএ থেকেও যদি কোনো অ্যাডমিট কার্ড নেওয়ার প্রয়োজন হয়, তারা মানে ফিজিক্যালি আসার প্রয়োজন হবে না, ওখান থেকে টাকা জমা দিয়ে ওনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ওনারা জিনিসটা হয়তো রিসিভ করতে পারবে। আস্তে আস্তে এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা একদম কী বলে অ্যাক্টিভ বিবেচনায় আছে বলতে পারে। অনলাইন ব্যাংকিংয়ের এই যুগে এখনও পিছিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে দ্রুত সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের এই ভোগান্তির সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। সবরব বিনতে শহীদ নিবিড়, ডিউটিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রযুক্তিগত বিকাশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, খুলছে নানান সম্ভাবনার দুয়ার। এরই সাথে শিক্ষাক্ষেত্রে নতুন সংযোজন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর। বিস্তারিত আকিব হোসেনের ক্যামেরাতে সৈয়দ রাইসা তাবাসসুমের রিপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই, আমাদের শিক্ষা ব্যবস্থায় সংযোজন হচ্ছে এআই এর নিত্য নতুন উপকরণ। নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ব্যবহারকারীর সব প্রশ্নের উত্তর দিতে পারে চ্যাটজিপিটির মতো এআইগুলো। মেধা না খাটিয়ে মুহূর্তেই শিক্ষার্থীরা পেয়ে যাচ্ছে তাদের প্রশ্নের সহজ এবং গঠনমূলক উত্তর। এআই তাদের লেখাপড়া সহজ করলেও তারা আসলে কতটুকু শিখতে পারছে তা নিয়ে আছে মতানৈক্য। এছাড়া কুইজ মাস্টার এআই আছে, তো এই টাইপের টিউটর এআই আছে একটা, এই টাইপের বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ওয়েবসাইটগুলো ইউজ করতেছি আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করার জন্য। সেই জায়গাটা এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে এই জায়গাটা নষ্ট করে দিচ্ছে, কিন্তু এটা পজিটিভ এবং নেগেটিভ দুইটা ইম্প্যাক্টই আমি আমার পার্সোনাল লাইফে আমি যখন ইউজ করতে যাই আমি পাই। আমাদের যে রিসার্চ বেস যে কাজগুলো আছে সেখানে দেখা যায় যে প্লেগারিজম অনেক বেশি হয়। নিজেদের যে ব্রেন ইউজ করার ক্যাপাসিটি বা আমাদের নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা করতে পারছি না। ক্রমশ প্রযুক্তি সহজলভ্য হয়ে ওঠায় বিশেষজ্ঞরা তুলে ধরেছেন এর নানান সম্ভাবনা, আবার কেউ পরামর্শ দিয়েছেন এআই এর উপর নজরদারি বৃদ্ধি করার। যেমন আমি একেবারে কোনো একটা সংখ্যার স্কোয়ার রুট কত, আমি পারবো না একেবারে নিখুঁতভাবে সেটা বের করে দিতে, তাই না? কিন্তু আমাকে মেশিন সেটা খুব সুন্দরভাবে কম্পিউট করে দিতে পারবে, আবার মেশিন যেটা পারবে না সেটা আমি পারবো। তা এইভাবে আমরা কমপ্লিমেন্টারি শক্তি হিসেবে যদি থাকি তাহলে কিন্তু এইটা আসলে আশীর্বাদ। একটা স্টুডেন্ট
এআই টুলগুলো ইউজ করবে ভায়া ইনস্টিটিউশন তাকে যে ইন্টারফেস অথবা তাকে যে সফটওয়্যার প্রোভাইড করবে তার থ্রুতে সে শুধু ইউজ করতে পারবে। এর ফলে যেটা হবে যে এক স্টুডেন্ট যে কোয়ারি করুক না কেন, অথরিটি এই কোয়ারি যদি মনে করে যে না এটা আমার মেধার পক্ষে ক্ষতিকর, সে সেটাকে আটকাই দেবে, সেটা সে পাস করবে না। তো এই ধরনের একটা মানে মনিটরিং না থাকলে ডেফিনেটলি এটা খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। এই অনিশ্চয়তা দূর করতে বিশেষজ্ঞদের মতে দরকার সরকারের হস্তক্ষেপ, তৈরি করতে হবে জরুরি নীতিমালা, পরিবর্তন আনতে হবে বিদ্যমান শিক্ষাক্রমে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এআই এর উপরে একটা ফ্রেমওয়ার্ক এবং একটা নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। হয়তো খুব শীঘ্রই এটা আইন আকারে আত্মপ্রকাশ করবে। সর্বোপরি সৃজনশীল শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উপর নতজানু হয়ে পড়ছে কিনা এই প্রশ্নটা থেকেই যায়। তবে বিশেষজ্ঞদের মতে এটি এআই এর প্রাথমিক পর্যায়ে বলে তারাও এখনও জানেন না এর প্রকৃত ভবিষ্যৎ কী। এটি আমাদের জন্য কল্যাণকর হবে না ক্ষতিকর তা নির্ভর করে এর ব্যবহারের ওপর। তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সৈয়দা রাইসা তাবাসসুম, DOTV, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গত 4 মার্চ প্রথমবারের মতো আয়োজিত হলো ইনোভেশন ফেয়ার 2024। দিনব্যাপী চলা এই মেলায় উন্মোচিত হয় মোট 100টি উদ্ভাবনী ধারণা। মেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য শিক্ষা ডক্টর সীতেশ চন্দ্র বাছার, উপাচার্য প্রশাসন ডক্টর মোহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবিষ্কার ও উদ্ভাবনসমূহ জনকল্যাণে ব্যবহার করার লক্ষ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া এর সম্পর্ক জোরদার করতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে এমন উদ্ভাবনী ধারণাসমূহ গবেষক ও উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্বাধীনতার 53 বছর পর শহীদ বুদ্ধিজীবীর মর্যাদা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুদা। নাম মধুসূদন দে হলেও সকলের কাছে পরিচিত তিনি মধুদা নামেই। শিক্ষক, গবেষক বা সাংস্কৃতিক কোনো ব্যক্তিত্ব না হয়েও এদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে রেখেছেন বিভিন্ন ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সকল ছাত্র আন্দোলনের নীরব পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রেখেছেন মধুদা। 1971 সালের 26শে মার্চে স্ত্রী, কন্যা, পুত্র ও পুত্রবধূ সহ মধুদাকে হত্যা করে পাক হানাদার বাহিনীরা। 24শে মার্চ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে 560 জন বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হলে সেখানে রয়েছে মধুদার নামও। সময় এখন আরেকটি ছোট্ট বিরতির। ফিরে আসার পর থাকছে ভর্তির পর কিভাবে কাটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন। বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর। শিক্ষার্থী ভাবনা দেখতে চোখ রাখুন DUTVর পর্দায়। বিরতির পর আবার স্বাগতম জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাচারে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিবন্ধী বান্ধব করে তোলার জন্য সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। বিস্তারিত রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী রবিউল। জন্ম থেকেই আলো নেই তার দু চোখে। চলাচলের জন্য হাতের লাঠি কিংবা বন্ধুদের সহায়তায় তার ভরসা। রবিউলের মতো শারীরিকভাবে পিছিয়ে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আসা এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয় অবকাঠামো দিক সহ নানান সমস্যা। ডিসেবল স্টুডেন্টদের জন্য গাইড করার জন্য কোনো নির্দেশিকা ক্যাম্পাসে নেই। পার্সন উইথ ডিসেবিলিটি গণরুমে থাকাটা আসলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলে ভোগান্তি কমবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার এই শিক্ষার্থীদের।
যারা রয়েছেন তাদেরকে ভালোভাবে শিক্ষাজীবন শেষ করার লক্ষ্যে যে ব্যবস্থাগুলো দেওয়া হচ্ছে, এই ব্যবস্থাগুলো আরও যদি ব্যাপক পরিসরে কিংবা আমাদের ক্যাম্পাসগুলোতে তাদের চলাচলের ক্ষেত্রে কিংবা হল জীবন, প্রশাসনিক আমাদের ভবনগুলোতে তারা চলাচলের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো থাকা দরকার সেটা আমাদের রেজিস্ট্রার বিল্ডিংয়ে আছে, বা হলগুলোতে যদি সেটি ভবিষ্যতে করা সম্ভব হয় সকল হলগুলোতে, তখন কিন্তু তাদের যে একাডেমিক জীবনটা অনেক সহজ হবে। আমাদের স্পেশাল শিশুদের জন্য যারা মূল স্রোতে আসতে পারবে না, যারা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না, যারা কলেজে আসতে পারবে না, তাদের জন্য আলাদা কারিকুলাম করতে হবে। তবে কিছু অসুবিধার সম্মুখীন হতে হলেও এসব শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রেজিস্ট্রার বিল্ডিংয়ের মাধ্যমে একটা অ্যানুয়াল একটা স্কলারশিপ প্রদান করা হয়। ওখানে জেনারেটর ব্যবস্থা ছিল না, তো বাট এটা রিসেন্টলি ঠিক করা হয়েছে, তো যেটা অ্যাকচুয়ালি খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো। ফুটপাত আছে, ফুটপাতে কিছুটা ল্যান্ডমার্ক দেওয়ার চেষ্টা করছি, এটা একটা ভালো। এদিকে বিশেষ চাহিদার এই শিক্ষার্থীদের জন্য নানাবিধ পরিকল্পনা প্রণয়নের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AKM মাকসুদ কামাল। যারা অটিস্টিক যারা চিলড্রেন আছে তাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা আমরা করি নাই ইতিমধ্যে। আমরা ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিল এবং গত 7ই মে আমাদের সিন্ডিকেটের সভা হয়েছে। সেই সভায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যারা এইভাবে অটিস্টিক যারা চিলড্রেন আছে এবং বিভিন্নভাবে প্রতিবন্ধী আছে তাদের জন্য আমরা নতুন একটি স্কুলে ঢাকা বিশ্ববিদ্যালয় করব এবং সেই স্কুলে আমরা আধুনিক ল্যাবরেটরি স্থাপন করব। হল থেকে শুরু করে ক্লাসরুম, বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্ষেত্রে শারীরিকভাবে পিছিয়ে পড়ায় শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং উচ্চশিক্ষার পাশাপাশি তাদের নিশ্চিত ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। রাজশ্রী বড়ুয়া, DUTV, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস MBRGI কর্তৃক আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় ত্রাণ মেলা 1 বিলিয়ন মিল এবার পৌঁছে গেছে বাংলাদেশের হাজারো অসহায় মানুষের কাছে। 29শে মার্চ এবং 5ই এপ্রিল গোপালগঞ্জ ও কুমিল্লা জেলায় এই ত্রাণ মেলা অনুষ্ঠিত হয়। এই মহৎ উদ্যোগের মাধ্যমে 3600 পরিবারের মাসিক খাদ্য চাহিদা পূরণ করা হয়েছে। প্রতিটি পরিবার 50 কেজি চাল, 5 লিটার তেল, 10 কেজি আলু এবং 2 কেজি ডাল, খেজুর, ছোলা, লবণ ও চিনি পেয়েছেন। বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি MBRGI এর সহযোগী হিসেবে ত্রাণ মেলা পরিচালনা করেন। অসহায় মানুষদের সাহায্যে প্রতিশ্রুতিবদ্ধ MBRGI এর আয়োজিত ত্রাণ মেলা বাংলার মানুষের কাছে এক আশীর্বাদ স্বরূপ। সরেজমিনে এই কর্মসূচি তদারকি করে জেলা পুলিশ সুপার PPM আল বেলি আফিফা ত্রাণ মেলায় জনগণের উদ্দেশ্যে এই বক্তব্য দেন। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং পরবর্তী নানা বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঢাবির মল চত্বর। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। খবরে এই অংশে এবার রয়েছে এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। অসংখ্য আলোচনা সমালোচনা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের নতুন স্থাপনা। 2023 সালের প্রথম দিকে মল চত্বরের পুরাতন স্থাপনা নবায়নের উদ্যোগ নিলে তোপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবাধে গাছ কাটা কিংবা শিক্ষার্থীদের আড্ডার স্থান নষ্ট করার মতো অসংখ্য আক্ষেপ উঠে আসে শিক্ষার্থীদের মধ্য থেকে। তবে এসব সমালোচনা ছাপিয়ে নতুনভাবে প্রশংসিত হচ্ছে এই স্থাপনাটি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আসছে, ঘুরছে এবং দল বেঁধে আড্ডা দিচ্ছে সবুজের নিবিড় সমারোহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে মল চত্বর প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে 100টি বাতি, 20টি হিস্ট্রি প্যানেল। এছাড়া মল চত্বরে ঝরে পড়া পাতার প্রতীকী হিসেবে নির্মিত হয়েছে রাস্টলিং অফ লিভস স্থাপনাটি, যাতে আছে বৃষ্টি, আকাশ, বৃক্ষ ও জীবনের অপূর্ব সম্মেলন। ক্লাসের পরে একটু আড্ডা দেওয়ার জন্য
তারপর হচ্ছে একদম নিরিবিলি, আজকে ওয়েদারটাও খুব ভালো, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা রেনোভেট করাটা একটা গুড ডিসিশন। কেউ হচ্ছে টাইম পাস করতে আসে, আড্ডা দিতে আসে, পড়ালেখা করতে আসে, অনেক কিছুই করা যায়। এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল হয়েছে আমাদের জন্য। এটা হয়তো নেই, কিন্তু নতুন কিছু আমাদের বরণ করে নেওয়া উচিত, কারণ নতুনত্ব অনেক সময় আমাদেরকে ভালো কিছু উপহার দেয়। শতবর্ষী এই মনুমেন্টটির স্থপতি শামীন রহমান বলেন, মল চত্বরের সার্বিক দিক বিবেচনা করে নির্মিত হচ্ছে এই মনুমেন্ট। প্রকৃতির মধ্যে একটা ছোট্ট একটা জায়গা, এখানে যখন আমরা মনুমেন্টটা বসাই তখন ওইটা অবশ্যই ওই গাছপালার ভিতরে যেন হারিয়ে যায়, ওর মধ্যে এসে বসতে পারে, সেটাই চেষ্টা করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল জানান, মল চত্বরকে শিক্ষার্থী বান্ধব করতে এবং ইতিহাসের সাক্ষী হিসেবে তৈরি করতেই এই উদ্যোগ। মল চত্বরের একটা ল্যান্ডস্কেপিংও করা হবে, সেই ল্যান্ডস্কেপিংয়ের অনুযায়ী আমরা মল চত্বরের সবুজায়নকে আরও বাড়াবো। আরও এখানে 10টা প্লেটের মতো থাকবে দাঁড়ানো, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের বিষয়গুলো লেখা থাকবে। সর্বোপরি মল চত্বরকে নতুন রূপে পেয়ে অনেকটাই উৎফুল্ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে একই সাথে বেড়েছে বহিরাগতদের আনাগোনাও। মাহজামিন তাসনিম মুনিয়া, ডিউটিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাচার আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।